সকলে পুজো দিচ্ছে। খুবই জমজমাট, খুব জাগ্রত এই মন্দির। খুবই সুন্দর জায়গা, আমার তো খুবই ভালো লাগে। একদম নিরিবিলি শান্ত পরিবেশ, মনে হয় ঘন্টার পর ঘন্টা এখানে সময় কাটাই। এই জায়গাটি তালধ্বজ। এই যে এসে এরকম কোপাই নদীর সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছি, আর দূরে দেখছেন কত কাশফুল। জায়গাটা খুব সুন্দর। ওই যে দূরে রয়েছে ওটাই হচ্ছে ছাতিম তলা, আর ওই যে রয়েছে ওটাই বিখ্যাত ছাতিম গাছ। গুড মর্নিং। আজকে আমরা শান্তিনিকেতনের সাইট সিইং গুলো ঘুরে দেখবো, আর আপনাদেরও ঘুরে দেখাবো। চলুন আমাদের সাথে। আর আমরা আমাদের হোটেল নাইস গেস্ট হাউসের সামনেই রয়েছি। এখান থেকে আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছি। চলুন টোটোতে উঠে পড়ি। আমাদের টোটো ছেড়ে দিল। আমাদের প্রথম গন্তব্য হলো মা কঙ্কালীতলার মন্দির। চলুন। আর সকালবেলা এই মন্দির খুব সুন্দর লাগে, পরিবেশটাও খুব ভালো থাকে। চলুন। মা কঙ্কালীকে স্মরণ করেই শুরু হলো আমাদের শান্তিনিকেতন ভ্রমণ, এবং লাল মাটি ও গ্রাম বাংলার অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। আর আপনারা থাকুন আমাদের সাথে এবং উপভোগ করুন এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যকে। এবার পৌঁছেছি কঙ্কালীতলার মন্দিরে, আর এই যে কঙ্কালীতলার মন্দিরের সুন্দর গেট। এবার ভেতরে প্রবেশ করব। চলুন মাকে দর্শন করি। মন্দিরে ঢোকার মুখেই এইরকম পুজোর ডালার দোকান দেখতে পাবেন। ডালার কত দাম আছে একটু জেনে নি। চলুন। কত দাম থেকে শুরু ডালা? 51 আছে, 101 আছে, যেটা নেবেন। তারপরে কত দূর? তারপরে এমনি 501 আছে, 1001 আছে, 301 আছে, 251 আছে, 201 আছে, এটা নেবেন। আর কি কি থাকবে ডালা? ডালার মধ্যে এটা যদি নেন আপনার 101 টাকার মধ্যে 5টা ফল, মিষ্টি, আলতা, সিঁদুর সব দিয়ে 101 টাকা। আর 151 নিলে মালা দিয়ে হবে 151 টাকা। বড় মালা দিয়ে আপনার 301 টাকা। মায়ের ওড়না টোনা লাগে। আর এটা নিলে 501 টাকা সাইডে। আর এই কঙ্কালীতলার মন্দির পুজো কখন থেকে শুরু হয়? সকালে সকাল 7টা থেকে রাত্রি 9টা। সারাদিনই খোলা? সারাদিনে খোলা। সারাদিনই পুজো দেওয়া যায়? ঠিক আছে। শুনে নিলেন আপনারা, এখানে থেকে আপনারা ডালা নিয়ে নিতে পারেন। 51 টাকা থেকে শুরু হয় এবং এর উপরে আপনারা যত ইচ্ছে দিতে পারেন। পুজোর ডালা নিয়ে আমরা প্রবেশ করলাম মন্দিরে। কোপাই নদীর তীরে অবস্থিত কঙ্কালীতলা একটি পবিত্র সতীপীঠ। কঙ্কাল এবং তলা এই দুই মিলে এই স্থানের নাম হয়েছে কঙ্কালীতলা। দেবী সতীর কোমরের অংশ অথবা কঙ্কাল এখানে পড়েছিল বলেই এই নামকরণ করা হয়েছে। এই মন্দিরটির অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবগর্ভা এবং ভৈরব হলেন রুরু। এই হলো কঙ্কালীতলার মন্দির। এখন কঙ্কালীতলার মন্দিরে দাঁড়িয়ে আছি, আর ওখানে রয়েছেন মা কঙ্কালী। ওখানে গিয়ে দর্শন করতে হবে। চলুন। আর সকলে পুজো দিচ্ছে। খুবই জমজমাট, খুব জাগ্রত এই মন্দির। আপনারা শান্তিনিকেতনে আসলে অবশ্যই মা কঙ্কালীতলাতে আসবেন, খুব ভালো লাগবে। এই মন্দিরটিতে প্রবেশের সাথে সাথে একদিকে যেমন শুনতে পাবেন ঘন্টার ধ্বনি, আরেকদিকে শুনতে পাবেন বাউলের বাঁশির সুর। এবার চলুন একটু বাউলের বাঁশি শুনে নেওয়া যাক। আচ্ছা, এটা হচ্ছে কঙ্কালীতলার মন্দিরে সেই কুঞ্জ যেখানে মায়ের কাঁখাল পড়েছিল মনে করা হয়, এবং এটি কিন্তু খুবই পবিত্র। বিশ্বাস করা হয় দেবী সতীর কাঁখাল এই
পবিত্র কুণ্ডটিতে নিমজ্জিত আছে। তাই এই কুণ্ডটি খুবই পবিত্র। আপনারা আসলেও এই কুণ্ডটি দর্শন করবেন এবং একবার হলেও এই কুণ্ডটির জল একটু মাথায় ছিটিয়ে নেবেন। বাইরে থেকে তো মা কঙ্কালীর মন্দিরকে আপনাদের দেখিয়ে দিলাম। এবার চলুন মন্দিরের ভেতরে ধীরে ধীরে প্রবেশ করি। তবে মন্দিরে কিন্তু প্রচুর ভক্তের ভিড় রয়েছে, তাই ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। এই মন্দিরটিতে সপ্তাহের 7 দিনই পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে, তবে সবচেয়ে বেশি ভিড় হয় শনিবার এবং রবিবার। আমরা যেদিন মা কঙ্কালীর মন্দিরে গিয়েছিলাম সেদিন ছিল শনিবার। আর দেখুন সেদিন কত ভক্ত ডালা হাতে লাইনে দাঁড়িয়ে রয়েছেন মা কঙ্কালীকে পুজো দেবেন বলে। আর এই গাছটিতে পুজো দেওয়ার পর ভক্তরা মনস্কামনা পূরণের জন্য ঢিল বেঁধে দিয়ে যান। এখন কঙ্কালীতলা মন্দিরে রয়েছি। মন্দির আপনাদের দেখালাম, কত মানুষ এসেছে পুজো দিতে। এবার এই মন্দিরের পাশেই মানে মন্দিরের ভেতরেই এই যে এইরকম হাট বসেছে, সোনাঝুরির হাটের মতো। এখানেও বিভিন্ন ধরনের জিনিস কিনতে পাওয়া যাচ্ছে, এত সুন্দর লাগছে। এমনি তো কঙ্কালীতলার মন্দির খুব ভালোই লাগে সব সময়। আর এই এখানে যে এই যে দোকানগুলো বসেছে না, এত ভালো লাগছে। তা আমিও ঘুরে ঘুরে দেখছি, আপনারা আসলেও এখানে থেকে কেনাকাটা করতে পারেন, এখানে ঘুরে দেখতে পারেন, ভালো লাগবে। আপনারা চাইলে মা কঙ্কালীকে পুজো দেওয়ার পরে হাতে কিছুটা সময় থাকলে মন্দিরটিকে ভালো করে ঘুরে দেখার সাথে সাথে আপনারা এখান থেকে আপনাদের মন পছন্দের জিনিসপত্র কেনাকাটা করে নিতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর কঙ্কালীতলা মন্দিরে এরকম আদিবাসী নৃত্য হচ্ছে, খুব সুন্দর। আপনারা আসলে আদিবাসী নৃত্যতে কিন্তু অবশ্যই জয়েন করবেন। আমরা এখন দেখি আদিবাসী নৃত্য নাচবো, চলুন। খুব সুন্দর লাগলো এই নাচ। আমি একটুখানি আদিবাসী নৃত্যে জয়েন করলাম। আপনারা আসলেও কিন্তু অল্প হলেও এই নাচ নাচবেন, ভালো লাগবে। এখন মা কঙ্কালীতলার মন্দিরে এসেছি, তো মা কঙ্কালী দর্শন করলাম। এখানে সুন্দর হাট বসেছে, দেখালাম সেটা। তারপরে আদিবাসী নৃত্য হলো। আর এবার দেখাচ্ছি এই যে সুন্দর কোপাই নদী। এখানে আসলে কোপাই নদীকে সুন্দরভাবে দেখতে পাবেন। খুব সুন্দর এই জায়গায়, অনেকগুলো জিনিস দেখা যায়। আপনারা আসলেও সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখবেন, ভালো লাগবে। আপনারা যদি আমাদের মতো শীতকালে শান্তিনিকেতন ভ্রমণ করেন তাহলে কোপাই নদীর তীরে বসে কিছুটা সময় কাটাতে আপনাদের ভালোই লাগবে। কোপাই নদীর তীরে সন্ধ্যা আরতিরও কিন্তু ব্যবস্থা রয়েছে। এই জায়গাটিতেই সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয়। দূর থেকে কোপাই নদীকে তো আপনাদের দেখিয়ে দিলাম। এবার চলুন কাছের থেকে কোপাই নদীকে আপনাদের একটু দেখাই। এখানে সুন্দর সিঁড়ি করা রয়েছে। এই সিঁড়ি দিয়ে এখন আমরা নিচে নেমে যাব আর আপনাদের দেখাবো কোপাই নদীকে। আপনারাও কিন্তু এই সিঁড়ি দিয়ে নিচে নেমে কোপাই নদীকে একবার হলেও কাছ থেকে দেখে নেবেন। এই জায়গাটি খুবই সুন্দর। যারা ফটো তুলতে পছন্দ করেন তাদের জন্য তো একেবারেই আদর্শ। দেখুন কত মানুষের ভিড় হয়েছে। আমার কিন্তু এই স্থানটি বেশ ভালোই লেগেছে। আর এখানে কোপাই নদীর একটা সুন্দর ঘাট রয়েছে, তো এখান থেকে কোপাই নদীকে একেবারে কাছ থেকে আপনারা দেখতে পাবেন, খুব সুন্দর লাগছে। শীতের সকালে কোপাই নদীর এই শান্ত রূপ অবশ্যই একবার হলেও দেখবেন। আর এখানে এরকম অনেক মানুষ রয়েছেন, আপনারা চাইলে আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করতে পারেন। আমরা তার ক্ষুদ্র প্রচেষ্টা করেছিলাম। কঙ্কালীতলার মন্দির থেকে চলে আসলাম পুজো দিয়ে, আপনাদের ঘুরে দেখালাম। এবার আমরা একটু ব্রেকফাস্ট করে নেব। এখানে পরপর ব্রেকফাস্টের অনেক দোকান রয়েছে, এবার ব্রেকফাস্টটা করে নিই আমরা, চলুন।
ব্রেকফাস্ট করব। তো এখান থেকে লুচি আর সবজি নিয়েছি, 4টে লুচি আর সবজি হচ্ছে 30 টাকা। এবার খেয়ে দেখি কিরকম। তো ব্রেকফাস্ট মোটামুটি ভালোই খাবার এখানে খেতে পারি। আপনারাও এখান থেকে ব্রেকফাস্ট করে এরপর পরের গন্তব্যে যেতে পারেন। আমাদের কিন্তু সকলেরই এখানকার খাবার ভালোই লেগেছে। কঙ্কালীতলা দেখা হয়ে গেল, এইবার যাবো আরো একটি সুন্দর জায়গা, সেটা হলো কোপাই নদী। কঙ্কালীতলা থেকে তো কোপাই নদী দেখলাম, আর কোপাই নদীর একটা এমনি ভিউ পয়েন্টও আছে, যেখান থেকে কোপাই নদীকে দেখতে অসাধারণ লাগে। চলুন ওই জায়গাটা এবার ঘুরে আসি। আমরা পৌঁছে গেছি কোপাই নদীর ভিউ পয়েন্টে, আর এখন দাঁড়িয়ে রয়েছি কোপাই নদীর ব্রিজের ওপর। আর এই কোপাই নদীর ব্রিজটিও কিন্তু খুবই সুন্দর। আপনারা আসলেও কোপাই নদীর এই ব্রিজটি অবশ্যই কিন্তু দেখবেন। কোপাই নদীকে কাছ থেকে আপনাদের তো দেখাবই, তার আগে কোপাই নদীর ব্রিজ থেকে কোপাই নদীর ভিউটা আপনাদের একটু দেখাই। এই ব্রিজের ওপর থেকেও কিন্তু কোপাই নদীর দুই দিকের অপূর্ব দৃশ্য দেখতে পাওয়া যায়, যা দেখে আপনাদের কিন্তু চোখ জুড়িয়ে যাবে। আমার তো বেশ ভালো লাগছিল, আশা করি আপনাদেরও আমার মতো ভালোই লাগবে। এবার চলুন কাছ থেকে কোপাই নদীর শান্ত রূপ আপনাদের একবার দেখাই। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটি কিন্তু কোপাই নদীর ব্রিজ। এতক্ষণ এই ব্রিজটির ওপরে আমরা দাঁড়িয়েছিলাম, আর এখন দাঁড়িয়ে রয়েছি কোপাই নদীর ব্রিজের ঠিক সামনেই। এই কোপাই নদীর ভিউ পয়েন্টের রূপ এক এক সময় এক এক রকম। আপনারা যদি শরৎকালে ঠিক দুর্গাপূজার আগে এখানে আসেন, তাহলে দেখতে পাবেন এই ব্রিজের সামনে ফুটে রয়েছে অসংখ্য কাশফুল, আর সেই দৃশ্য কিন্তু দেখবার মতো। আর এই হলো কোপাই নদী। কোপাই নদীতে কিন্তু এখন ভালোই জল রয়েছে। আপনারা বছরে যে কোনো সময়ই আসলে এই জায়গাটিতে আপনাদের ভালো লাগবে। তবে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এই জায়গাটিতে বেড়ানোর জন্য একেবারে আদর্শ। বিশেষ করে শীতকালে পৌষ মেলার সময় আসলে তো কথাই নেই, এখানকার দৃশ্য তখন আরো বেশি সুন্দর লাগে। আর এখানেও রয়েছে কেনাকাটার সুব্যবস্থা। আপনারা যারা কেনাকাটা করতে পছন্দ করেন, তারা এখান থেকে মন পছন্দের জিনিসপত্র কেনাকাটা করে নিতে পারেন। কোপাই নদীর এক পাশের ভিউ তো আপনাদের দেখালাম, এবার চলুন আরেক পাশের ভিউ আপনাদের দেখাই। তার আগে চলুন একটু শুনে নিই এখানকার বিখ্যাত বাউলের গান। আমার মনের এই জায়গাটির বাউলের গান কিন্তু খুবই বিখ্যাত। আপনারা আসলেও অবশ্যই বাউলের গান শুনবেন, খুব ভালো লাগবে। গ্রাম বাংলার রূপকে কাছের থেকে অনুভব করতে চাইলে এই জায়গাটিতে কিন্তু আসতেই হবে। আর যারা নিরিবিলিতে সময় কাটাতে পছন্দ করেন, তাদের জন্য তো এই জায়গাটি একেবারেই আদর্শ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি কোপাই নদীর একেবারে কাছে, আর এখান থেকেও কিন্তু কোপাই নদীকে দেখতে বেশ সুন্দর লাগছে। তো আপনারাও আসুন, কোপাই নদীর এই সুন্দর ব্রিজটিকে দেখুন, এই সুন্দর দৃশ্যকে উপভোগ করুন, খুব ভালো লাগবে। আর যারা ফটো তুলতে ভালোবাসেন, তাদের তো এই জায়গাটি খুবই পছন্দ হবে। আর আমি এখন কোপাই নদীর একেবারে কাছেই দাঁড়িয়ে আছি। শীতকালে এই নদীর পাড়ে কিছুটা সময় কাটাতে কিন্তু বেশ ভালোই লাগবে। আর ওই দূরে আরো একটি সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে কত সুন্দরভাবে কোপাই নদী বয়ে চলেছে। এই দৃশ্যটিও আমার বেশ ভালোই লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা
হাতে সময় নিয়ে আসবেন, এই জায়গাটিকে সুন্দরভাবে ঘুরে দেখবেন। আমার তো এই জায়গাটি এত ভালো লাগে যে আসলে পরে ফিরে যেতে আর মন চায় না। কোপাই নদীর এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু সানসেট দেখতেও ভারী চমৎকার লাগে। আমরা কিন্তু এখানে বেশ অনেকটা সময়ই কাটালাম, এবার আমাদের ফিরে যাওয়ার পালা। আর এখানে রয়েছে সবজির ক্ষেতও, চাইলে এটিও একবার দেখে নিতে পারেন। আর ওই দূরে দেখা যাচ্ছে কাশফুলের বাগান। আর কোপাই নদীর এপারেও কিন্তু কেনাকাটার সুন্দর ব্যবস্থা রয়েছে। সব মিলে কোপাই নদীর ভিউ পয়েন্ট কিন্তু অসাধারণ। আপনাদের আসলে কিন্তু খুব ভালো লাগবে। কোপাই নদী দেখা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি শালবনি। চলুন, শালবনিও কিন্তু খুব সুন্দর একটা জায়গা। টোটো থেকে গ্রাম বাংলার দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম শালবনি ও পলাশবনির দিকে। আমরা পৌঁছে গেছি শালবনিতে। শালবনি হলো একটি ঘন শাল গাছের বন। এখানকার শান্ত ও নিরিবিলি পরিবেশ পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। শাল গাছে মোড়া এই জঙ্গলটির সৌন্দর্য কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না। এটি একটি অনুভূতি, আপনারা আসলেই বুঝতে পারবেন। তাই আপনারা আপনাদের শান্তিনিকেতনের ভ্রমণ তালিকায় এই শালবনি জায়গাটি কিন্তু অবশ্যই রাখবেন, খুব ভালো লাগবে। এই হলো শালবনি, খুবই সুন্দর জায়গা। আমার তো খুবই ভালো লাগে, একদম নিরিবিলি শান্ত পরিবেশ। মনে হয় ঘন্টার পর ঘন্টা এখানে সময় কাটাই, কিন্তু বেশি সময় আমিও কাটাতে পারবো না। তবে শাল গাছ দিয়ে সাজানো, আর আপনারা আসলেও এখানে আসবেন, সময় কাটাবেন, হাতে সময় নিয়ে আসবেন, খুব সুন্দর। এবার শালবনি থেকে আমরা একটু হেঁটে চলে যাব, একটা আদিবাসী গ্রাম রয়েছে, তার নাম হচ্ছে পলাশবনি। তো আমরা শালবনিটা আপনাদের দেখিয়ে দিলাম, এবার যাব পলাশবনি গ্রামটা দেখতে, আদিবাসী গ্রাম। ওই গ্রামটাও কিন্তু ভীষণ সুন্দর। শান্তিনিকেতনের প্রত্যেকটি টুরিস্ট প্লেস কিন্তু ভালো, তাই আপনারা অবশ্যই শান্তিনিকেতনে আসবেন আর এই জায়গাগুলো ঘুরে দেখবেন, খুব ভালো লাগবে। চলুন ঘুরে দেখি শালবনি আর পলাশবনি। এই জায়গাটিতেও আপনারা বছরে যে কোনো সময়ই আসতে পারেন, ভালোই লাগবে। তবে শীতকালে এবং বসন্তকালে এই জায়গাটি বেড়ানোর জন্য খুবই আদর্শ। আমাদের সকলেরই কিন্তু এই জায়গাটি খুবই ভালো লেগেছে। শালবনি কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আগেও এসছি অনেকবার, যতবারই আসি মনে হয় নতুন লাগে, এত ভাল লাগে। কিন্তু সময় কাটাবার ইচ্ছা থাকে, কোনোবারই প্রতিবারই ভাবে আসবো পরের বার, কিন্তু ওই একই, নেক্সট টাইম একই, সময় কাটাবার উপায় নেই, তাই চলে যেতে হবে। খুব ভালো, খুব সুন্দর। না আসলে ভুল করবেন। এত সুন্দর শান্তিনিকেতনে জায়গা, আসলেই শালবনিতে আসতেই হবে। খুব ভাল লাগে। খুব ভালো জায়গা। আমরা কিন্তু এই শালবনিতেও বেশ অনেকটা সময় কাটাই। শাল গাছের ছায়ায় ছায়ায় এবং লাল মাটি দিয়ে হাঁটতে কার না ভালো লাগে বলুন? তবে এটি একটি সুন্দর অনুভূতি। এই জায়গাটিতে না আসলে কিন্তু একেবারেই বোঝা যাবে না। তাই আপনাদের একবার হলেও কিন্তু আসতে হবে এই শালবনিতে। আমরা এখন আছি শালবনিতে, শাল গাছে মোড়া একটা শান্তিনিকেতনের টুরিস্ট প্লেস। না এলে বড় ভুল হবে। খুব সুন্দর, খুব জায়গা, এনজয় করছি, এত খুব সুন্দর এনজয়। না? মনে বসে থাকি ঘন্টা পর শীতকালে, এই শীতে চলে আসুন। ঘন্টা, যেতে ইচ্ছে করছে না। এখন ডিসেম্বর মাসে এসেছি, পাতা ঝরার দিন, আরো সুন্দর লাগছে বেশি। আপনারা ওই ডিসেম্বরে জানুয়ারিতে চলে আসুন। শীতকালে রূপ আলাদা, শান্তিনিকেতনে এক এক সময় রূপ এক এক রকম। তো শীতকালেও ভালো লাগে, আবার শরৎকালেও ভালো লাগে, বা বছরের অন্যান্য সময় ভালো লাগে। কোনো সময় আসলে ভালো। আমি কিন্তু প্রতিটা সিজনেই শান্তিনিকেতনে আসতে পছন্দ করি, আর যখন যখন আসবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এলে একদম মন খুব ভালো হয়ে যায়, এত সুন্দর লাগে না দেখতে, মনে মন- ঘন্টা পর ঘন্টা বসে থাকে। মন ভালো করার জন্য শান্তিনিকেতনে কিন্তু একদম। আসতেই হবে। খুব ভালো জায়গা। এইবার আমরা হেঁটে যাচ্ছি পলাশবনি গ্রামে। এত ভালো লাগছে না,
যতই সত্যি। যাচ্ছি মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে, হ্যাঁ, এত ভালো লাগে। বাবা আগেই চলে গেছে, আমি আর মা যাচ্ছি। আর একটু পরিশ্রম মনে হচ্ছে। হ্যাঁ, শীতকালে আসলে শীতকাল তো ঘোরার জন্য একেবারেই বেস্ট। দারুণ লাগছে, দারুণ, তাই তো প্রত্যেক শীতেই ছুটে আসি। আসা উচিত। শীতেও আসি বা অন্যান্য সময়, কিন্তু শীতকালে বেশি ভালো লাগে আর শরৎকালে, এই দুটো সময় আমার বেশি ভালো লাগে। শরৎকালে যখন এই কাশফুল ফোটে তখন কোপাই নদীর যে নদীটা আপনাদের দেখালাম যে ভিউটা, ওটা আরো বেশি সুন্দর লাগে, কাশফুলে ভরে যায়, ভালো লাগে। চলে এসেছে, চলুন এবার আদিবাসী গ্রামটা আপনাদের দেখাই। শালবনি থেকে আমরা প্রবেশ করছি পলাশবনি গ্রামে। এটি একটি ছোট্ট সুন্দর আদিবাসী গ্রাম, ভীষণই সুন্দর এই গ্রামটি। চলুন আমাদের সাথে আপনারাও এই গ্রামটি ঘুরে দেখবেন। সাঁওতালি সংস্কৃতিকে খুব কাছের থেকে আপনারা এই গ্রামটিতে আসলে দেখতে পাবেন। আর এই হলো সেই পলাশবনি গ্রাম। আপনারা শালবনি বেড়াতে এলে অবশ্যই কিন্তু এই পলাশবনি গ্রামটি ঘুরে দেখবেন। এটিও শান্তিনিকেতনের খুব সুন্দর একটি ভ্রমণ স্থান। শালবনি আপনাদের দেখালাম, শাল গাছে মোড়া অসম্ভব সুন্দর একটি জায়গা, খুব ভালো। আর শালবনি থেকে হেঁটেই চলে আসলাম এই পলাশবনি গ্রামে, ছোট্ট সুন্দর একটা আদিবাসী গ্রাম। আর এখানকার বাড়িগুলো দেখুন কত সুন্দর, আর এরকম দেয়ালের মধ্যে সুন্দর আলপনা করা। দেখাচ্ছি আমি এই দৃশ্য এই মানে গ্রামটার। আপনারা আসলেও কিন্তু এই পলাশবনি শালবনি ঘুরে দেখবেন। শালবনিতে আসলে পলাশবনি গ্রামটাও ঘুরবেন, খুব ভালো লাগবে, আমার তো খুব ভালো লাগছে। চলুন এবার এই দৃশ্যটা একটু দেখাই আপনাদের। আমরা এই পলাশবনি গ্রামটিতেও কিন্তু বেশ অনেকটা সময় কাটাই। এইখানে এই এই ঘরটা দেখুন, এই যে মাটির ঘর, আর এই যে কি সুন্দর ভাবে আলপনা করা। এই যে একটা কি সুন্দর একটা পুরুষ একটা মহিলার কি সুন্দর মানে স্ট্যাচু তৈরি করা। প্রত্যেকটা মানে এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে এইরকম সুন্দর কারুকার্য করা। এটা বলতে পারেন পলাশবনি গ্রামের এই বাড়িগুলোর এক একটা বৈশিষ্ট্য, এবং এর জন্য এই গ্রামটাকে আরো বেশি সুন্দর লাগে দেখতে। তো আপনারা আসলে এই জিনিসগুলো দেখবেন ভালো করে, সত্যি দেখার মতো। বেশ কিছুটা সময় কাটিয়ে এবার আমাদের পলাশবনি গ্রাম থেকে বিদায় নেওয়ার পালা। আর এই পলাশবনি গ্রামে ঘুরতে আসলে এই যে এইরকম ছোট ছোট স্টল রয়েছে এখানে। এই যে এই দিদিদের হাতের মানে হাতেই তৈরি করে এই যে সুন্দর সুন্দর শোপিস খেলনা, তাই তো হাতে তৈরি তো। খুব সুন্দর, এগুলো নিতে পারেন, খুব সুন্দর। এই যে ছোট ছোট পাখি, নানা রকম স্ট্যাচু, খুব ভালো। আসুন ঘুরে দেখুন শালবনি আর পলাশবনি। শালবনি পলাশবনি দেখা হয়ে গেল, আবার টোটোতে উঠে পড়লাম। এবার আমরা ঘুরে দেখব বিশ্বভারতী ক্যাম্পাস। আচ্ছা, আমরা বিশ্বভারতীর এই ক্যাম্পাস গুলো ভালো করে ঘুরে দেখছি। এটা হচ্ছে আনন্দ আশ্রম, এই যে এই আশ্রম প্রাঙ্গণ লেখা রয়েছে। আর এই ভেতরে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আছে। আর এখানে আনন্দ আশ্রম, বাচ্চাদের এই পাঠশালা আছে, পড়ানো হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের আমল থেকে এখানে এইভাবে মানে এই পদ্ধতিতে করা হতো, এখনো সেই পদ্ধতি চালু আছে, যে বাচ্চাদের গাছের নিচে পড়াশোনা করানো হয়। এটা আছে, কিন্তু এর ভেতরে ঢোকা যায় না, তাই বাইরে থেকে আপনাদের দেখালাম। জায়গাগুলো খুব সুন্দর, আপনারা এসে এরকম ভাবে ঘুরে ঘুরে দেখবেন। এই আশ্রম প্রাঙ্গণটি বিশ্বভারতী ক্যাম্পাসের একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং এই আশ্রম প্রাঙ্গণটির পরিবেশ খুবই সুন্দর, একেবারে শান্ত ও স্নিগ্ধ, যা দেখে মন এমনিতেই ভালো হয়ে যাবে। আমরা এখন দাঁড়িয়ে আছি তিন পাহাড়ির সামনে। এখানে একটা বটগাছ দেখতে পাওয়া যাচ্ছে, এবং এই স্থানটিও কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যেই অবস্থিত। সহজ পাঠের কভার পেজে এই তিন পাহাড়ের ছবি দেখতে পাওয়া যায়। তাই এই তিন পাহাড় স্থানটি বিশ্বভারতী ক্যাম্পাসের একটি খুবই উল্লেখযোগ্য স্থান। আপনারা অবশ্যই এই স্থানটি দেখবেন। আমরা তো বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরে দেখছি। এই জায়গাটি তালধ্বজ এর নাম, দেখুন লেখা রয়েছে তালধ্বজ। এবং এই তালধ্বজ স্থানটিও বিশ্বভারতী ক্যাম্পাসের একটি খুবই সুন্দর এবং বিশেষ গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। এখানে একটি তাল গাছ রয়েছে। বাইরে থেকে হলেও এই স্থানটি দেখতে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনারা বিশ্বভারতী ক্যাম্পাস যখন ঘুরে দেখবেন, এই তালধ্বজ স্থানটি অবশ্যই দেখবেন।
এটা হচ্ছে উপাসনা গৃহ বা প্রার্থনা গৃহ। এখানে সকালবেলা সকলে এসে সাদা পোশাক পরে প্রার্থনা করে। তো এই প্রার্থনা গৃহটিও খুব সুন্দর, আর সামনে খুব সুন্দর একটু বাগান রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা আসলেও কিন্তু এগুলো এই যে বিশ্বভারতীর এই জায়গাগুলো খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখবেন। আর আমাদের যে টোটো আঙ্কেল আছে খুব ভালো করে ঘুরে দেখাচ্ছেন, আমি পরে আপনাদের তার সাথে কথা বলিয়ে দেব। এবার এই প্রার্থনা গৃহটা আপনারা একটু দেখুন। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর উপাসনা এবং ধ্যানের জন্য এই প্রার্থনা গৃহটি প্রতিষ্ঠা করেছিলেন। এটি একটি কাচের প্রার্থনা কক্ষ, তাই এটিকে কাচ মন্দিরও বলা হয়ে থাকে। এই উপাসনা গৃহটি তৈরি করা হয়েছিল রঙিন বেলজিয়াম কাচ দিয়ে, তাই এই উপাসনা গৃহটিকে বাইরে থেকে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। আর এই উপাসনা গৃহের সামনে রয়েছে একটি সুন্দর বাগিচা, যেখানে নানা রকম ফুল ফুটে রয়েছে। আর এই উপাসনা গৃহটির আরো একটি গুরুত্ব রয়েছে, সেটি হলো প্রতি বছর 7ই পৌষ এখান থেকেই পৌষ উৎসবের সূচনা হয়। আপনারাও কিন্তু এই উপাসনা গৃহটি ভালো করে ঘুরে দেখবেন। এখন দাঁড়িয়ে আছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সামনে, আর এই হলুদ রঙের এই বাড়িটি খুব সুন্দর। বাড়িটা এই ভেতর দিয়ে তো এখানে আটকানো, ভেতরে ঢোকা যায় না, বাইরে থেকেই আপনাদের দেখাচ্ছি। এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। হলুদ রঙের এই বাড়িটি কিন্তু দেখতে খুবই সুন্দর, আর এই বাড়িটিও বাগান দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এই বাড়িটিও কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যেই অবস্থিত। এটা হলো বিশ্বভারতী সেন্ট্রাল লাইব্রেরি। এই লাইব্রেরির ভিতরে তো ঢোকা যাবে না, তবে বাড়ি থেকে আপনাদের দেখিয়ে দিলাম। এটাও বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যেই, আপনারা আসলেও দেখবেন। এটি হলো বিশ্বভারতী ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্রন্থাগার। এই গ্রন্থাগারটিও নানা রকম ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এটিও কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাসের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আপনারা এই কেন্দ্রীয় গ্রন্থাগারটি কিন্তু অবশ্যই দেখবেন। এইটা হলো শান্তিনিকেতনের পুরনো মেলার মাঠ। এই মাঠটাও খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, আপনাদের দেখাচ্ছি। এটি হলো বিশ্বভারতী ক্যাম্পাসের পুরনো মেলার মাঠ। এই মাঠটিও নানা রকম গাছ দিয়ে সাজানো রয়েছে। আপনারা চাইলে এটিও একবার দেখে নিতে পারেন। আর এখন দাঁড়িয়ে আছি ছাতিম তলায়, আর ওই যে দূরে রয়েছে ওটাই হচ্ছে ছাতিম তলা, আর ওই যে রয়েছে ওটাই বিখ্যাত ছাতিম গাছ। ভেতরে তো অ্যালাউড নয়, ঢোকা যায় না, তাই এখান থেকেই আপনারা দেখুন, আমি যতটা সম্ভব দেখাবার চেষ্টা করছি। এই ছাতিমতলা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং শান্তিনিকেতন আশ্রমের সূচনা বিন্দু হিসাবে পরিচিত, তাই এটি খুবই পবিত্র একটি স্থান। এখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর একটি ছাতিম গাছের নিচে ধ্যান করতেন। পৌষ মেলা এবং অন্যান্য উৎসবে এই স্থানটি কিন্তু বিশেষ আকর্ষণীয় হয়ে ওঠে, তাই এই ছাতিমতলা কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাসের বেশ গুরুত্বপূর্ণ একটি স্থান। আপনারা অবশ্যই কিন্তু এই ছাতিমতলা দেখবেন। এটি হলো ছাতিমতলার মূল প্রবেশদ্বার, তবে এখান দিয়ে ট্যুরিস্টদের জন্য ছাতিমতলায় প্রবেশ কিন্তু অ্যালাউড নয়। তবুও বাইরে থেকে আপনাদের এই প্রবেশদ্বারটি একবার দেখিয়ে দিলাম, আপনারাও দেখবেন। এটি বিশ্বভারতী ক্যাম্পাসের মিউজিয়াম। এর প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা, আর স্টুডেন্টদের জন্য প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা। তবে এর ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। আর এখানে রয়েছে বিশ্বভারতী ক্যাম্পাসের ম্যাপ, আপনারা চাইলে এটিও দেখে নিতে পারেন। আর এইটা হচ্ছে উত্তরায়ণ। সবকিছু বাইরে থেকে এখানে দেখতে হচ্ছে, আপনারা আসলেও এইভাবে দেখবেন। এই জায়গাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবটাই বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যেই। কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাসের এই উত্তরায়ণ প্রাঙ্গণটিও কিন্তু বেশ সুন্দর এবং নানা রকম গাছ দিয়ে সাজানো রয়েছে। এইটা হচ্ছে নাট্যঘর। চলুন নাট্যঘরটা আপনাদের এখান থেকেই দেখাই, বাইরে থেকেই। এই নাট্যঘরটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কলা ভবনের কাছে অবস্থিত, আর এটি একটি অডিটোরিয়াম। এখানে ঐতিহ্যবাহী
বাংলা নাটক এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই নাট্যঘরটিও বাইরে থেকে দেখতে বেশ ভালোই লাগছিল। বিশ্বভারতী ক্যাম্পাসের প্রতিটি জায়গায় কিন্তু আমার ভালো লেগেছে। আপনারা আসলেও এইভাবে ঘুরে দেখবেন। এটি একটি ইগলু তৈরি করা হয়েছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এটি তৈরি করেছেন। এটিও কিন্তু দেখতে বেশ সুন্দরই লাগছে। এদিকে রয়েছে একটি স্ট্যাচু, আর এই স্ট্যাচুটি সম্পর্কে ড্রাইভার আঙ্কেলের কাছ থেকে আপনারা একটু শুনে নিন। এই যে সামনে আপনার একটা টাচু আছে, সেই টাচুটা দেখতে পাচ্ছি, সেই টাচুটা যে একটা আদিবাসী পরিবার স্বামী স্ত্রী দুজন বাঁকের মধ্যে দুটি বাচ্চাকে নিয়ে যাচ্ছে এবং মাথায় মাদু, ঝুড়ির মধ্যে মাদু রয়েছে এবং সামনে একটা কুকুর। ওরা একটা জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে। এই যে টাচুটা বানানো হয়েছে রামকিঙ্গ বেশ এটাই তৈরি করেছিলেন। হ্যাঁ, নন্দলাল বসু যখন ছিলেন এখানকার বিশ্বভারতী কলা ভবনের স্টুডেন্ট, ওনারা এইটা তৈরি করেছিলেন এবং এইটা চুন সিল্কের কাঁকড় বালি দিয়ে তৈরি করেছেন এবং কোনো যন্ত্রপাতি দিয়ে নয়, শুধু হাত দিয়ে এটাকে বানানো হয়েছে এবং যেমনভাবে বানিয়েছিলেন কোনো রং বা কোনো কিছু দেওয়া নয়, সেইভাবেই এই টাচুটা আজও পর্যন্ত রয়ে গেছে। ঠিক আছে, এবং ওপরে একটা টেক্সচার বানানো হয়েছে যাতে জল আলো বাতাস দিয়ে নষ্ট না হয়, তার জন্য এই টেক্সচারও বানানো। এই যে পেছনে যে হলুদ রঙের বাড়িটা রয়েছে, এটা হচ্ছে বাড়িটার নাম হচ্ছে মালঞ্চ। মালঞ্চ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কন্যা মীরা দেবীর বাড়ি। এই বাড়িটিও খুব সুন্দরভাবে সাজানো এবং এই মালঞ্চ কিন্তু শান্তিনিকেতনের একটি ঐতিহাসিক বাড়ি। তাই এই হলুদ রঙের বাড়িটি কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাসের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আপনারাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কন্যা মীরা দেবীর এই ঐতিহাসিক বাড়িটি অবশ্যই দেখবেন। এখানে রয়েছে আরো একটি স্ট্যাচু, আর এই স্ট্যাচুটি সম্পর্কে ড্রাইভার আঙ্কেল আমাদের খুব ভালোভাবে বুঝিয়েছিলেন। আপনারাও একটু শুনে নিন, আশা করি আপনাদেরও ভালোই লাগবে। এখানে একটা যে টাচু রয়েছে, এটা দুই বোন, তারা দুই বোনে একটা কলের বাসি কাজে যাচ্ছে এবং বাচ্চাটা বাড়িতে রেখে দিয়েছে। বাচ্চা বাড়ি রেখে যাওয়ার পরে তখন সে দেখছে মা মাসি কোথায় চলে যাচ্ছে, তখন সেই বাচ্চাটা বাড়ি থেকে ছুটে চলে আসার পরে ওই মাসির কাপড়টা আগিয়ে ধরছে এবং সে বলছে আমিও তোমাদের সাথে যাব। হ্যাঁ, আর এটাও কিন্তু রামকিঙ্গর বেশ তৈরি করেছিলেন নন্দলাল বসু যখন ছিলেন সেই সময়কার আমলেরই তৈরি, ওই চুন সিল্কের কাঁকড় বালি দিয়ে তৈরি করা আছে। হ্যাঁ, এটা কোনো রং বা কোনো কিছু দেওয়া নেই এবং কোনো যন্ত্রপাতি দিয়ে তৈরি নেই। ঠিক আছে, এটি হলো কলা ভবন, বাইরে থেকে আপনাদের দেখালাম। আর এটিও কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে অবস্থিত। এই কলা ভবন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একটি বিখ্যাত চারুকলা ও দৃশ্যকলা শিক্ষা কেন্দ্র। নন্দলাল বসু এই কলা ভবনের পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আপনারাও অবশ্যই এই কলা ভবন ভালোভাবে ঘুরে দেখবেন। এখন দাঁড়িয়ে রয়েছি প্রতীচীর সামনে, আর এই বাড়িটি হলো নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি। আর এই বাড়িটি কিন্তু গাছপালা দিয়ে সাজানো রয়েছে। আপনারা অবশ্যই এই বাড়িটি দেখবেন। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি আমার মতো আপনাদেরও ভালোই লাগবে। বিশ্বভারতী ক্যাম্পাস আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা যাব সোনাঝুরির হাটে। চলুন, যাবার রাস্তাটিও কিন্তু অসাধারণ। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম সোনাঝুরির হাটের দিকে। এখন দাঁড়িয়ে রয়েছে সোনাঝুরির হাটে, আর সোনাঝুরির হাট কিন্তু খুবই বিখ্যাত শান্তিনিকেতনে, সোনাঝুরির গাছে সাজানো। তো আমার চ্যানেলে সোনাঝুরির হাটের একটা আলাদা ভিডিও রয়েছে, আপনারা দেখে নেবেন, লিংক আই বাটনে দিয়ে দেবো। এবার এখানে আদিবাসী নৃত্য হয়, সেই আদিবাসী নৃত্যটা একটু দেখে আসি চলুন। সোনাঝুরির হাটেও কিন্তু আদিবাসী নৃত্য খুব সুন্দর হয়। আমি কিন্তু অল্প সময়ের জন্য হলেও এই আদিবাসী নৃত্যে যোগদান করি। এটি একটি সুন্দর অনুভূতি, আমার বেশ ভালোই লাগে। আপনারাও চাইলে এই আদিবাসী নৃত্যে অংশগ্রহণ করতে পারেন, আশা করি ভালোই লাগবে। সোনাঝুরির হাট আপনাদের দেখিয়ে দিলাম। এবার যাচ্ছি প্রকৃতি ভবন, ওই জায়গাটা খুব সুন্দর, চলুন দেখে আসি। সোনাঝুরির হাট দেখে এখন চলে এসেছি প্রকৃতি ভবন, আর এটা হচ্ছে প্রকৃতি ভবনের মূল প্রবেশদ্বার।
সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি প্রকৃতি ভবন খোলা থাকে। চলুন প্রকৃতি ভবনের ভেতরে প্রবেশ করি। এটি শান্তিনিকেতনের বল্লভপুরে অবস্থিত। প্রকৃতি ভবন হলো একটি নেচার আর্ট মিউজিয়াম। এই মিউজিয়ামটিতে মূলত প্রকৃতির নিজস্ব শিল্পকর্মকেই তুলে ধরা হয়েছে। এই হলো প্রকৃতি ভবন, এর ভেতরটা খুবই সুন্দর। এখানে বিভিন্ন রকমের মানে পাথর পাওয়া যায়, যেগুলো প্রকৃতিতে খুঁজে পাওয়া যায়। সেই পাথরগুলো মানে যেরকম ভাবে পাওয়া গেছে ঠিক সেইভাবে এখানে আছে। আর এখানে টিকিট মূল্য 40 টাকা, আর আপনারা যদি ভিডিওগ্রাফি করতে চান তার জন্য এক্সট্রা 20 টাকা লাগবে। তো এই জায়গাটা খুবই সুন্দর, আপনারা এসে ঘুরে ঘুরে দেখবেন। আমাদের হাতে সময়টা খুব কম, তাই ভেতরে যেতে পারছি না। আমি আগে গেছি কিন্তু এইবারের জন্য হচ্ছে না। আপনারা আসলে অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন। আর এই প্রকৃতি ভবনে সংগ্রহ করা রয়েছে প্রাচীন উদ্ভিদ জীবাশ্ম, এবং এই জীবাশ্মগুলো কিন্তু কোটি কোটি বছরের পুরানো। আচ্ছা, আমরা তো শান্তিনিকেতন সাইট সিইং করছি, আর এই টোটো আঙ্কেল আমাদের কিন্তু এই সাইট সিইং করাচ্ছি। খুব সুন্দরভাবে দায়িত্ব নিয়ে ঘুরিয়েছেন, সবকিছু গাইড করে দিয়েছেন, বুঝিয়ে ঘোরাচ্ছেন ধৈর্য ধরে। তা আমার তো খুব ভালো লেগেছে, তাই আমিও আপনাদের সাথে একটুখানি পরিচয় করিয়ে দিচ্ছি। বলুন আঙ্কেল যে আপনি কোথায় কোথায় কিভাবে সাইট সিইং করান, কত টাকা নেন, সবকিছু বলে দিন। হ্যাঁ, ধরুন এখন শান্তিনিকেতন গাইডের যে সমস্ত আছে, শান্তিনিকেতন যত যা এরিয়া আছে আমাদের, যেমন প্রথমত ফার্স্ট গেট থেকে শুরু হলো। হ্যাঁ, এটা একটু হাতে নিয়ে। ফার্স্ট গেট থেকে শুরু হলো। ফার্স্ট গেট থেকে শুরু হয়ে যাওয়ার পরে আমাদের চলে এলাম শান্তিনিকেতন আশ্রম, চলে এলাম সেন্ট্রাল লাইব্রেরি, চলে এলাম মেলার মাঠ, চলে এলাম কলা ভবন, এলাম মিউজিয়াম এলাম, হ্যাঁ, তারপর নাট্যঘর এলাম, অমৃত সেনের বাড়ি এলাম। ওখান থেকে ফিরে কঙ্কালী গেলাম। কঙ্কালী থেকে ফিরে চলে আসার পরে আমরা কোপাই নদী থেকে ফিরে আসার পরে আবার সোনাঝুরি, বাবলাপুনি, সোনাঝুরি, শালবনি, পলাশবনি আদিবাসী গ্রাম, তারপরে সোনাঝুরি হাট। ওইখান থেকে ফিরে চলে আসার পরে আমরা প্রকৃতি ভবন থেকে বৌদ্ধমূর্তি থেকে চলে যাচ্ছি আমার কুটি থেকে ফিরে চলে যাচ্ছি রাজবাড়ি থেকে ফিরে চলে আসছি সৃজনশীল প্রোগ্রাম থেকে। আমাদের সমস্ত টোটাল একটা প্যাকেজ হচ্ছে। আমাদের এমনি যে একদিনের প্যাকেজ হচ্ছে 1650 টাকা, আর দুদিনের ঘুরলে সেটা আর একটু বেশি পড়বে। হ্যাঁ, এবার 5 জন করে আমরা একটা টোটোর মধ্যে 5 জন করে নিই, ঠিক আছে। আমার নাম হচ্ছে সমীর দাস। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9932814413, ঠিক আছে। এই নাম্বারে খোঁজ করলে আমাকে সবসময় পেয়ে যাবেন শান্তিনিকেতনে, ঠিক আছে। শুনে নিলেন, আঙ্কেল নাম বলে দিলেন, মোবাইল নাম্বার দিলে আমি ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দিয়ে দেবো। আপনারা চাইলে আঙ্কেলের সাথে ঘুরতে পারেন, খুব ভালোভাবে ঘোরাবেন এবং গাইডও করে দেবেন ভালোভাবে। বিশ্বভারতীর প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝিয়েছেন সবকিছু। তো আমি খুবই স্যাটিসফাইড। তো আপনারাও ঘুরবেন এসে। এবার আমরা যাচ্ছি 34 ফুটের বুদ্ধ মূর্তি দেখতে। চলুন, আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। চলুন সামনের দিকে এগিয়ে যাই আর দর্শন করি 34 ফুট বুদ্ধ মূর্তিকে। আর এটি হলো বুদ্ধ মূর্তিটির প্রবেশদ্বার। এই প্রবেশদ্বারটিও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। শান্তিনিকেতনের প্রতিটি কোণেই রয়েছে সৌন্দর্যের ছোঁয়া, আর সেই জন্যেই সারা বছরই পর্যটকদের ভিড় লেগেই থাকে এই শান্তিনিকেতনে। বিশেষ করে শীতকালে এই জায়গাটি ঘুরে দেখতে পর্যটকেরা বেশি পছন্দ করেন। এখন দাঁড়িয়ে রয়েছি শান্তিনিকেতনের বিখ্যাত 34 ফুট বুদ্ধ মূর্তির ঠিক সামনেই। শ্বেত শুভ্র এই মূর্তিটি অপূর্ব সুন্দর দেখতে। আপনারাও শান্তিনিকেতন ভ্রমণে আসলে অবশ্যই এই বুদ্ধ মূর্তিকে দর্শন করবেন, খুবই ভালো লাগবে। আর চারিদিকের পরিবেশটাও খুব সুন্দর, শান্ত ও মনোরম, আর সুন্দরভাবে সাজানো রয়েছে। এইদিকে দেখুন বেশ কয়েকটি স্ট্যাচু রয়েছে, এদিকটাও সুন্দরভাবে সাজানো রয়েছে। আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি জায়গাটিকে। আর এই বুদ্ধ মূর্তিটিকে দেখবার জন্যেও কিন্তু বহু পর্যটকের ভিড় হয়েছিল এই জায়গাটিতে। 34 ফুটের এই শ্বেত শুভ্র বুদ্ধ মূর্তিটি কিন্তু শান্তিনিকেতনের বিশেষ আকর্ষণ। আমি আগে যখন শান্তিনিকেতনে এসেছিলাম তখন কাজ চলছিল, আর এখন তো খুব সুন্দরভাবে এটি তৈরি হয়ে গেছে, যা দেখে আমার মন একেবারে ভরে গিয়েছিল। শান্তিনিকেতনে প্রতিটি স্থানের মতো এই স্থানটিও কিন্তু ফটো তোলার জন্য খুবই আদর্শ। তাই আপনারা যারা ফটো তুলতে পছন্দ করেন এই স্থানটিতে একবার হলেও ফটো তুলে নিতে পারেন। বহু পর্যটকেরাই কিন্তু ভিড় করেছিল এই জায়গাটিতে ফটো তোলার জন্য।
এছাড়াও এখানে রয়েছে বোধি বৃক্ষ। এই স্থানটিও কিন্তু খুবই পবিত্র। আপনারা এই স্থানটিও একবার দেখে নেবেন। আমাদের কিন্তু বেশ ভালোই লেগেছিল। তো এখানে কি শান্তিনিকেতনে ঘুরতে এসছো? অবশ্যই হ্যাঁ। সব ঘোরা হয়ে গেছে? না, এখন সরাসরি হাটে যাবো। তো কেমন লাগছে শান্তিনিকেতন? ভীষণ ভালো লাগে। প্রথমবার? হ্যাঁ, আমার ফার্স্ট টাইম। আচ্ছা, তো এই বুদ্ধ মূর্তি কি কেমন লাগলো? খুব ভালো লাগলো। ভালো ভালো সুন্দর সুন্দর ছবি স্পট ভালো আছে। সোনাঝুরি হাট দেখা হয়েছে? না, যাবো এবার যাবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে টুরিস্টদের বলবে যে সবাই আসা উচিত। অবশ্যই আসো, এখানে ঘুরে যাও, খুব ভালো জায়গা। সবাই শীতকালের ভ্রমণ হিসেবে ভীষণ ভালো জায়গা। আচ্ছা, হয়ে গেল 34 ফুটের বুদ্ধ মূর্তি দেখা। এবার যাব আমার কুটির, চলুন। আমরা চলে এসেছি আমার কুটিরে। এই হলো আমার কুটির। কোপাই নদীর তীরে অবস্থিত একটি বিখ্যাত হস্তশিল্পের কেন্দ্রই হলো এই আমার কুটির। আর এটি সপ্তাহে 7 দিনই সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। এখানে রয়েছে খুব সুন্দর একটি শ্বেত শুভ্র রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। এই মূর্তিটিও আপনারা আমার কুটিরে আসলে অবশ্যই দেখে নেবেন। খুব সুন্দর এই মূর্তিটি। বলুন কেমন লাগছে শান্তিনিকেতন ঘুরে? খুব ভালো লাগছে। সবাইকে আসতে অনুরোধ করবো, দেখে যা। খুব ভালো লাগছে। প্রথমবার আসলেন? প্রথমবার এলাম। আর ঘোরা হয়ে গেছে সব নাকি? হ্যাঁ, ঘুরছি, এবার কঙ্কালীতলা মন্দিরে যাবো। আচ্ছা, ঠিক আছে। ঠিক। আচ্ছা, আমার কুটির দেখতে এসছি আমরা। আর এখান দিয়ে কোপাই নদীর একটা সুন্দর ভিউ আছে। হ্যাঁ, সিঁড়ি দিয়ে নেমে দূরে চলে যেতে হবে। চলুন দেখে আসি কোপাই নদী। আমার কুটির থেকে এই পথ ধরে 1 মিনিট হেঁটে গেলেই কোপাই নদীর খুব সুন্দর একটি দৃশ্য কিন্তু দেখতে পাওয়া যায়। আর আমরা সেই সুন্দর দৃশ্যটিকে দেখার জন্যই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই আমার কুটিরে কাঁথা স্টিচের শাড়ি, হাতে তৈরি বাটিক, চামড়ার ব্যাগ, নকশি কাঁথা, ডোকরা, বাঁশ এবং বেতের সুন্দর সামগ্রী পাওয়া যায়। আপনারা চাইলে এই আমার কুটির থেকে কেনাকাটা করে নিতে পারেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি কোপাই নদীর তীরে। এখান থেকে কোপাই নদীর একটি অন্য রূপেই দেখতে পেলাম। আমার কুটির দেখে আমরা ওখান দিয়ে চলে আসলাম। ভেতর দিয়ে একটা রাস্তা রয়েছে। এই যে এসে এরকম কোপাই নদীর সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছি। আর দূরে দেখছেন কত কাশফুল। জায়গাটা খুব সুন্দর। আপনি আমার কুটির আসলে এই জায়গাটা অবশ্যই দেখে নেবেন, খুব ভালো লাগবে। এই ঘন কাশফুলের বাগানের জন্য এখান থেকে কোপাই নদীকে দেখতে আরো বেশি ভালো লাগছে। গ্রামের ব্যাপার স্যাপার দেখতে ভালোই লাগছে। কঙ্কালীতলায় গেছো? হ্যাঁ, গেছিলাম। হাট, সোনাঝুরি হাট ঘোরা হয়েছে? দেখা যাচ্ছে না তোমার? কালকে গেছিলাম। আচ্ছা আচ্ছা, ভালো লেগেছে তো? হ্যাঁ। আচ্ছা, আপনারা আমার কুটিরে আসলে একবার হলেও কোপাই নদীর এই সুন্দর দৃশ্য অবশ্যই দেখবেন, ভালো লাগবে। আমার কুটির থেকে এবার আমরা যাব সুরুর রাজবাড়ি। চলুন। পরন্ত বিকেলে শান্তিনিকেতনের রূপ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম সুরুর রাজবাড়ির দিকে। আমরা পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্য সুরুর রাজবাড়িতে। আর এই হলো এই রাজবাড়িটির প্রবেশদ্বার। প্রবেশদ্বারটিও খুবই সুন্দরভাবে কারুকার্য করা। এটি বোলপুর শান্তিনিকেতনের কাছে সুরুর গ্রামে অবস্থিত। আর এটি একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। সুরুর রাজবাড়িতে প্রবেশের জন্য টিকিট কেটে নিয়েছি। টিকিট মূল্য জনপ্রতি 10 টাকা করে। এবার চলুন সুরুর রাজবাড়ির ভেতরে প্রবেশ করি। আর এই রাজবাড়িটি কিন্তু অপূর্ব সুন্দর। এখন রয়েছি সুরুর রাজবাড়িতে। এই রাজবাড়িটি খুব সুন্দর। আপনারা শান্তিনিকেতনে আসলে অবশ্যই সুরুর রাজবাড়ি ঘুরে দেখবেন, খুব ভালো লাগবে। আর এই সুরুর রাজবাড়িতে অনেক সিনেমা শুটিংও হয়। আর এখানে নাট মন্দির রয়েছে। এখানে প্রতি বছর দুর্গা উৎসব পালন করা হয়। তো নাট মন্দিরটি আমি দেখাচ্ছি আপনাদের। আর খুব সুন্দর, হাতে সময় নিয়ে ঘুরে ঘুরে দেখবেন, ভালো লাগবে। এই রাজবাড়িটি ঐতিহ্যবাহী দুর্গাপূজা এবং টেরাকোটা বা পোড়ামাটির মন্দিরের জন্য খুবই বিখ্যাত। এখানকার দুর্গাপূজা অত্যন্ত প্রাচীন এবং বিশাল। আর এটি হলো নাট মন্দির। আর এই নাট মন্দিরটিও আয়তনে বেশ বড় এবং মন্দিরের গায়ে পোড়ামাটির বা টেরাকোটার কাজ মুগ্ধ করার মতো। এখন আছি সুরুর রাজবাড়ির নাট মন্দিরে। আর এই রাজবাড়িটাও খুব সুন্দর। এখানে প্রতি বছরই দুর্গাপুজো হয়। এবার চলুন নাট মন্দিরের ভেতরে প্রবেশ করি এবং
নাট মন্দিরটি আপনাদের একটু দেখাই। দেখুন, এই নাট মন্দিরটিকে দেখবার জন্যও কিন্তু বহু পর্যটকের ভিড় হয়েছিল, কারণ নাট মন্দিরটি হলো এই রাজবাড়িটির বিশেষ আকর্ষণ। এই যে সুরুল রাজবাড়ির এটা হলো নাট মন্দির, আর এই যে এইখানেই কিন্তু দুর্গাপুজো হয় প্রতি বছর। দেখুন, এই নাট মন্দিরের গায়ে রয়েছে পোড়ামাটি বা টেরাকোটার কাজ করা, যেটি এই নাট মন্দিরের শোভা বহুগুণ বৃদ্ধি করেছে। প্রতি বছর দুর্গাপুজোর সময় এই রাজবাড়িটি এবং এই নাট মন্দিরটি আরো বেশি সুন্দরভাবে সেজে ওঠে। আপনারা এই সুরুল রাজবাড়িতে আসলে অবশ্যই এই নাট মন্দিরটি খুব ভালোভাবে ঘুরে দেখবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর দেখুন, এখানে করা রয়েছে সুন্দর আলপনা। এই রাজবাড়িটি শ্রীনিকেতন ক্যাম্পাসের কাছে কিন্তু অবস্থিত। আপনারাও হাতে সময় নিয়ে খুব ভালোভাবে এই রাজবাড়িটি ঘুরে ঘুরে দেখবেন। সম্পূর্ণ রাজবাড়িটি খুব সুন্দরভাবে কারুকার্য করা, যা ঘুরে দেখতে আপনাদের কিন্তু বেশ ভালোই লাগবে। তো হয়ে গেল আমাদের সুরুল রাজবাড়ি দেখা। আপনারা সুরুল রাজবাড়ি আসবেন, ঘুরে ঘুরে দেখবেন, ভালো লাগবে। আর এই রাজবাড়িটি কিন্তু পোড়ামাটির জোড়া শিব মন্দিরের জন্যও খুবই বিখ্যাত। আর এই হলো সেই পোড়ামাটি বা টেরাকোটার জোড়া শিব মন্দির। আপনারা কিন্তু একবার হলেও এই জোড়া শিব মন্দির দর্শন করে নেবেন। এবার আমরা টোটোতে উঠে পড়বো আর এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। হয়ে গেল সুরুল রাজবাড়ি দেখা। এবার যাব সৃজনী শিল্পগ্রাম। চলুন। আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে, আর এই হলো সৃজনী শিল্পগ্রামের মূল প্রবেশদ্বার। আর এই প্রবেশদ্বারটিও কিন্তু বেশ সুন্দর। সৃজনী শিল্পগ্রাম শান্তিনিকেতনের একটি সাংস্কৃতিক কেন্দ্র এবং একটি সাংস্কৃতিক গ্রামও বটে। এটির প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা এবং 12 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা। এই সৃজনী শিল্পগ্রামে টিকিট দেওয়া হয় সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত, আর এটি খোলা থাকে সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। আমরা প্রবেশ করেছি সৃজনী শিল্পগ্রামে, আর এখানে রয়েছে সুন্দর একটি বুদ্ধ মূর্তি। আপনারা আসলে এই বুদ্ধ মূর্তিটি অবশ্যই দেখবেন। আরো অন্যান্য জিনিস রয়েছে, আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি। এবার চলুন সৃজনী শিল্পগ্রামের আরো একটি সুন্দর জায়গা আপনাদের দেখাই। আর এটিও কিন্তু সৃজনী শিল্পগ্রামের একটি বেশ গুরুত্বপূর্ণ স্থান। এখানে রয়েছে বিরসা মুন্ডা, তিলকা মাঝি, লক্ষণ নায়েক এবং তীরথ সিং সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের স্ট্যাচু। এই জায়গাটি কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। এবার চলুন আরো একটি সুন্দর জিনিস আপনাদের দেখাই। এই জায়গাটি একবার লক্ষ্য করুন। এখানে রয়েছে বেশ কয়েকটি দেবীর মূর্তি। এই জায়গাটিও কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। সম্পূর্ণ সৃজনী শিল্পগ্রামটাই কিন্তু এইভাবে সুন্দর করে সাজানো রয়েছে। আর দেখুন, এদিকে রয়েছে সুন্দর একটি বুদ্ধ মূর্তি। এই সৃজনী শিল্পগ্রামের ভেতরে রয়েছে বেশ কিছু ছোট ছোট স্টল। আর এই স্টলগুলোতে ঘর সাজাবার জিনিস থেকে শুরু করে জামা কাপড় সহ বিভিন্ন রকম জিনিসপত্র কিন্তু পাওয়া যাচ্ছে। আপনারা যারা কেনাকাটা করতে পছন্দ করেন, এখান থেকে মন পছন্দের জিনিসপত্র কেনাকাটা করে নিতে পারেন। বিভিন্ন রকম গাছপালা দিয়ে সুন্দরভাবে এই সৃজনী শিল্পগ্রাম কিন্তু সাজানো রয়েছে। আর বসবার ব্যবস্থাও রয়েছে, চাইলে আপনারা এখানে বসে সময় কাটাতে পারেন। আর এদিকে রয়েছে সুন্দর একটি জলাশয়। যারা ফটো তুলতে ভালোবাসেন তাদের জন্য একেবারেই আদর্শ এই সৃজনী শিল্পগ্রাম। এবার এই দিকটা একটু লক্ষ্য করুন। এখানে গাছের মধ্যে মানুষের মূর্তি খোদাই করা রয়েছে। এই জায়গাটিও কিন্তু বেশ সুন্দর। আপনারা এইভাবে সম্পূর্ণ সৃজনী শিল্পগ্রাম কিন্তু হাতে সময় নিয়ে ঘুরে ঘুরে দেখবেন। এই সৃজনী শিল্পগ্রামে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের ঐতিহ্যবাহী শিল্প এবং সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। এখানে মাটির ঘর এবং লোকশিল্পের সুন্দর একটি মিশ্রণ দেখা যায়। এবার চলুন কাছে গিয়ে দেখি এই ঘরগুলোতে কি রয়েছে। এখানে কিন্তু এইরকম পরপর বেশ কয়েকটি ঘর রয়েছে।
আর এই এক একটি ঘরে পূর্ব ভারতের এক একটি রাজ্যের সংস্কৃতি দিয়ে সাজানো হয়েছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি হলো জগন্নাথ দেবের মন্দির। চলুন এই মন্দিরটিও একবার দর্শন করে আসি। আপনারা আসলেও কিন্তু এই জগন্নাথ মন্দির দর্শন করবেন, ভালোই লাগবে। আর এখানে দেখুন পুরীর রথের চাকাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই ঘরগুলো কিন্তু এখানকার বিশেষ আকর্ষণ, খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে ঘরগুলো। এবার চলুন ঘরের মধ্যে প্রবেশ করি। এই ঘরগুলোতে মূলত অসম, উড়িষ্যা, মণিপুর, পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের লোকশিল্প, স্থাপত্য, হস্তশিল্প এবং ঐতিহ্যকে একত্রিত করে সংগৃহীত করা হয়েছে। আপনারা আসলেও এই ঘরগুলো ঘুরে ঘুরে দেখবেন, আশা করি আমাদের মতো আপনাদেরও ভালো লাগবে। আপনাদের হাতে সময় কম থাকলেও কিন্তু সৃজনী শিল্পগ্রামের এই জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখবেন, নইলে সৃজনী শিল্পগ্রাম ভ্রমণ আপনাদের অসম্পূর্ণ থেকে যাবে। এখানেও কিন্তু আদিবাসী নৃত্যের সুন্দর ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে এখানেও আদিবাসী নৃত্যে যোগদান করতে পারেন। আর এই সৃজনী শিল্পগ্রামের পরিবেশও কিন্তু খুবই সুন্দর, একেবারে শান্ত ও স্নিগ্ধ। হয়ে গেল আমার সৃজনী শিল্পগ্রাম দেখা। বিকেল 5টা বেজে গেছে, তাই এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমার পরবর্তী গন্তব্য হলো ডিয়ার পার্ক। যেহেতু শান্তিনিকেতনের সাইট সিইং এ একসঙ্গে অনেকগুলো জায়গা ঘুরে দেখতে হয়, তাই সময়ের দিকে কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে হচ্ছে ডিয়ার পার্ক রয়েছে, কিন্তু এখন আমার প্রায় 5:30 বেজে গেছে। আর ভেতরে গিয়েছিলাম, ভেতরটা পুরো অন্ধকার, আপনাদের দেখাতেই পারবো না, ওখানে আলোও নেই, তাই গেটটাও দেখাতে পারলাম না। তো এইবারের জন্য হচ্ছে না, কিন্তু আবার তো আসবোই, তখন আপনাদের দেখাবো ডিয়ার পার্কটা। কিন্তু এখন আর ভেতরে ঢোকা যাচ্ছে না। 3 পাহাড় তো আমি সকালবেলা আপনাদের দেখালাম যখন সাইট সিইং এ বেরিয়েছিলাম, আর এখন রাতের বেলাও কিন্তু 3 পাহাড়কে দেখতে খুব সুন্দর লাগে। দেখাচ্ছি রাতের 3 পাহাড়কে। আপনারাও আমাদের মতো হোটেলে ফেরার পথে একটু সময় করে একবার হলেও দেখে নেবেন এই রাতের 3 পাহাড়কে। এটি দিনের বেলা যেমন ভালো লাগে, রাতের বেলাও কিন্তু এর রূপ দেখবার মতো। সাইট সিইং করে আবার চলে আসলাম আমাদের হোটেলে। সারাদিন অনেক ঘোরাঘুরি হলো, পরিশ্রম হলো। শান্তিনিকেতনের সমস্ত জায়গায় প্রায় ঘুরে দেখালাম আপনাদের, আশা করি ভালোই লেগেছে। এখন আমরা একটু রেস্ট নেব, তারপর ডিনার করে ঘুমিয়ে পড়বো। আগামীকাল আমরা বাড়ি ফিরে যাব। কাল সকালে আপনাদের সাথে আবার কথা হবে। আজ তাহলে সকলকে গুড নাইট। গুড মর্নিং। এখন বাজে প্রায় 10টা। আমরা মাতারা এক্সপ্রেসে ফিরে যাব, তা লাঞ্চ করতে যাচ্ছি। এখান থেকে খেয়েই তারপরে রওনা হব। তা চলুন লাঞ্চ করে আসি। এখানে একটা খুব ভালো খাবার হোটেল আছে, সেই হোটেলের সন্ধানও আপনাদের দিয়ে দিই। আমরা তো নাইট গেস্ট হাউসে রয়েছি, আপনাদের আগেই বলেছি। আর আমাদের হোটেলের পাশেই রয়েছে এই খাবারের হোটেলটি, কৃষ্ণাদির ঘরোয়া খাবার। এবার লাঞ্চ করে নেব। এই যে তো লাঞ্চে দিয়েছে এই যে ভাজা আছে, আর এখানে তরকারি আছে, ডাল আছে, আলু পোস্ত, চাটনি, টক দই, পাঁপড়। আর এই সবকিছুর সাথে রয়েছে ঘিয়ের ব্যবস্থা। খাবার ভালোই, আপনারাও খেতে পারেন। আমি খেয়ে আপনাদের সাথে কথা বলছি। আমাদের সকলেরই কিন্তু এই হোটেলের খাবার ভালোই লেগেছে। হোটেল থেকে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। এবার একটা টোটো ভাড়া করে চলে যাব বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। চলুন, সেখান থেকে আমাদের বাড়ি ফেরার ট্রেন রয়েছে। আমরা প্রত্যেকবারই আসি। আর এই যে উনি হচ্ছে এই হোটেলের হচ্ছে যে ম্যানেজার, আর এই যে উনি হচ্ছে এই টোটো দাদা আমাদের ঘোরায়, খুব সুন্দর ঘোরায়। আমি প্রত্যেকবারই আসি, তবে এইবার উনি ব্যস্ত ছিল বলে আর ওনার গাড়িতে ঘুরতে পারিনি। তো ওনাদের সাথে খুব ভালো আমার মানে সম্পর্ক হয়ে গেছে, তাই এইবার দেখা হলে চলে যাচ্ছি। তা মনটা একটু খারাপ করছে, শান্তিনিকেতনে বারবারই আসি, আর এই কত মানুষের সাথে একটা ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে। তা চলে যাচ্ছি, ভালো থেকো, বাই। তো আপনারা আসুন, ঘুরে যান, এখানকার মানুষ কিন্তু খুব ভালো। আসলে পরে সব মায়ায় জড়িয়ে যেতে হয়। এই যে এই টোটোটা আমরা ভাড়া করে নিয়েছি, এবার স্টেশনে চলে যাব। চলুন।
তো আমাদের টোটো আমরা রিজার্ভ করে নিয়েছি, আমাদের কাছে লাগেজও রয়েছে, বাবা মা আমি 3 জন রয়েছি, আমাদের টোটো রিজার্ভ করেছি, আমাদের ভাড়া পড়েছে 100 টাকা। হোটেল থেকে আমরা অবশেষে পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। টোটো থেকে নেমে পড়লাম, এবার যাব প্ল্যাটফর্মের ভেতরে। এখন দাঁড়িয়ে রয়েছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে, আর এই হলো বোলপুর শান্তিনিকেতন স্টেশন। আর এই স্টেশনটিও কিন্তু খুবই সুন্দর। আমরা যখন বোলপুর শান্তিনিকেতনে এসে পৌঁছাই তখনও কিন্তু এই স্টেশনটি আপনাদের দেখিয়েছিলাম। এখানে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে র্যাম্প রয়েছে, সিঁড়ি থেকে র্যাম্পটা ভালো, র্যাম্প দিয়ে হেঁটে আসা যায়, তাও অনেকটাই। বোলপুর শান্তিনিকেতন স্টেশনে যেহেতু র্যাম্প রয়েছে, তাই এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে কিন্তু সহজেই যাওয়া যায়। আর আপনাদের সাথে যদি বয়স্ক ব্যক্তি থাকে তাহলে তাদের জন্যও কিন্তু খুবই সুবিধাজনক এই ব্যবস্থাটি। এছাড়াও রয়েছে চলমান সিঁড়ির ব্যবস্থা। প্ল্যাটফর্ম পারাপারের জন্য আপনারা এই চলমান সিঁড়ির ব্যবহারও করতে পারেন। এক কথায় বোলপুর শান্তিনিকেতন স্টেশনে রয়েছে সব রকম ব্যবস্থাই। স্টেশনে পৌঁছে গেছি, আর 2 নম্বর প্ল্যাটফর্মে মাতারা এক্সপ্রেস দেবে। আজকে আমরা মাতারা এক্সপ্রেসে করে বাড়ি ফিরে যাব। শান্তিনিকেতনে এসেছিও মাতারা এক্সপ্রেস করে, সেই ট্রেন জার্নির ভিডিও তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তাই এইটা আর মানে ফেরার ভিডিওটা আর করছি না। শান্তিনিকেতনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যারা এখনো দেখেননি আই বটনে লিংক দেওয়া রইলো, দেখে নেবেন। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর পরপর কিন্তু আরো অনেক ভিডিও আসবে, তাই দেখতে থাকুন ক্যামেলিয়াস ট্রাভেল মেমোরিজ ইউটিউব চ্যানেল, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই খুব ভালো থাকবেন। এই ভিডিওটি এখানেই শেষ করছি, আজ তাহলে টাটা।